চ্যানেল 24 এর সাপ্তাহিক নিয়মিত আয়োজন হেলথ ফর লাইফ অনুষ্ঠানে পাওয়ার্ড বাই টিম ফার্মাসিউটিক্যালস লিমিটেড। আপনাদের সাথে আছি আমি ডক্টর তামান্না তাবাসসুম। ক্যান্সার শব্দটির সাথে আমরা সবাই পরিচিত এবং ক্যান্সার একটি আতঙ্কের নাম। এই ক্যান্সার বাসা বাঁধতে পারে একজন মহিলার প্রজনন অঙ্গেও। এই গাইনোকোলজিক্যাল ক্যান্সারগুলো বিশ্বব্যাপী এখন মহিলা মৃত্যুর অন্যতম প্রধান কারণ। এই গাইনোকোলজিক্যাল ক্যান্সার নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। আমাদের সঙ্গে আছেন প্রফেসর ডক্টর জান্নাতুল ফেরদৌস, গাইনোকোলজিক্যাল অনকোলজি ডিপার্টমেন্ট, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। স্বাগত ম্যাডাম আপনাকে আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ। আপনি অনেকদিন ধরেই গাইনোকোলজিক্যাল ক্যান্সার নিয়ে কাজ করছেন। গাইনোকোলজিক্যাল ক্যান্সারের বিভিন্ন অঙ্গভেদে বিভিন্ন প্রকারভেদ হয়ে থাকে। শুরুতেই জানতে চাচ্ছি গাইনোকোলজিক্যাল ক্যান্সারগুলোর মধ্যে কমনলি আমরা বেশি কোনটা পেয়ে থাকি? ধন্যবাদ জানাচ্ছি আজকে অনুষ্ঠানের আয়োজকদের, চ্যানেল 24 টিম ফার্মাসিউটিক্যালস। খুবই সুন্দর একটি প্রশ্ন আসলে, যে গাইনোকোলজিক্যাল ক্যান্সার বলতে কি বুঝি প্রথমে, এবং কোন কোন ধরনের ক্যান্সার আসলে আমাদের মহিলাদের বেশি হয়ে থাকে। গাইনোকোলজিক্যাল ক্যান্সার মানেই হচ্ছে যে মহিলা প্রজনন তন্ত্রের বিভিন্ন অংশ বা পার্ট আছে, সেখান থেকে যে ক্যান্সার উৎপত্তি হয় সেটাই হচ্ছে গাইনোকোলজিক্যাল ক্যান্সার। এবং আমরা যদি মহিলা প্রজনন তন্ত্র বলতে কি বোঝায় সেটা চিন্তা করি, দেখব যে এটা ইউটেরাস আছে, মাঝখানে একটা ইউটেরাস থাকে একটি, এবং দুই পাশে ওভারি থাকে বা ডিম্বাশয়, ফেলোপিয়ান টিউব। তারপর আছে ইউটেরাসের আরেকটি পোর্শন আছে যেটাকে সার্ভিক্স বলা হয় আলাদা করে, আর তারপর ভ্যাজাইনা, এবং তারপরে হচ্ছে ভালভা। তো প্রত্যেকটা অংশ থেকে আলাদা আলাদাভাবে ক্যান্সার তৈরি হতে পারে। এবং এই ক্যান্সারের মধ্যে বাংলাদেশে মহিলাদের ক্যান্সার এবং ডেভেলপড কান্ট্রিজের ক্যান্সারে কিন্তু প্রকারভেদ বিভিন্ন রকম হয়ে থাকে। বাংলাদেশের মহিলাদের যেমন বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু জরায়ু মুখের ক্যান্সারে আক্রান্ত হয়, একদম নাম্বার 1। সেকেন্ড পজিশনে হয়েছে ওভারিয়ান ক্যান্সার, তারপরে হচ্ছে যে ইউটেরাসের বডি যেটা এন্ডোমেট্রিয়াল ক্যান্সার বলা হয়, এরপর হচ্ছে যে ভালভার ক্যান্সার বা আদার অন্যান্য অংশ থেকে যে ক্যান্সারগুলো হয়। ওভারঅল তাহলে গাইনোকোলজিক্যাল ক্যান্সারগুলোর কারণ কি হয়ে থাকে, এবং যেহেতু জরায়ু মুখের ক্যান্সারটা আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে সবচেয়ে বেশি পাচ্ছি, এর পেছনে কি কারণ আছে বলে মনে করেন? হ্যাঁ, ওভারঅল আসলে ক্যান্সারের এক একটি অংশের ক্যান্সারের কারণ এক এক রকম হয়ে থাকে। যেমন যদি আমি আসি যে প্রথমেই সর্বোচ্চ সংখ্যক মহিলারা আক্রান্ত হয় জরায়ু মুখের ক্যান্সারে, সেটার কিন্তু মানে খুব সুনির্দিষ্ট একটি কারণ এখন নির্ণয় করা হয়েছে। সেটা হচ্ছে একটি ভাইরাস, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস বা এইচপিভি বলা হয়। এবং এই এইচপিভি ভাইরাসই হচ্ছে একমাত্র কারণ জরায়ু মুখের ক্যান্সারের জন্য। তারপর যদি ওভারিয়ান ক্যান্সার চিন্তা করে, এবং তার সাথে কিন্তু জরায়ু মুখের ক্যান্সারে শুধু যে ভাইরাস দিয়ে আক্রান্ত হলেও হবে তা না, সাথে কিছু অ্যাসোসিয়েটেড ফ্যাক্টর থাকে। যেমন দেখা যায় যে যাদের অধিক সংখ্যক বাচ্চা প্রসব করেন যে সমস্ত মহিলা, তারপর দেখা যায় যে যাদের হয়তো নিম্ন আর্থসামাজিক অবস্থা, অথবা যাদের হয়তো এডুকেশনটা কম, স্বাস্থ্য সচেতন না, বা হাইজিন প্রপারলি মেনটেন করে না, সেগুলো কিন্তু অ্যাসোসিয়েটেড বা রিস্ক ফ্যাক্টর বলা হয়। আর ওভারিয়ান ক্যান্সারের ক্ষেত্রে কিন্তু রিস্ক ফ্যাক্টরগুলো একটু ভিন্ন মাত্রার হয়ে থাকে। যেমন তাদের আবার অনেকটা উল্টো, যে যাদের বাচ্চার সংখ্যা কম, অথবা তার লাইফ টাইমে কখনো বাচ্চা হয়নি, নালিপ্যারাস লেডি আমরা যাদেরকে বলি, দেখা যায় যে যাদের হয়তো খুব আর্লি মেনার্কি হয়, মানে যে মেয়েদের যে রিপ্রোডাক্টিভ টাইম আমরা বলি, যে যখন তার মাসিক শুরু হয় এবং মাসিক বন্ধ হয়, এই সময়টা যাদের এটা বেশি থাকে, মানে যাদের মাসিক শুরু হচ্ছে আগে এবং মাসিকটা বন্ধ হচ্ছে পরে, সেটাও একটা রিস্ক ফ্যাক্টর। এটা ছাড়াও কিন্তু ওভারিয়ান ক্যান্সারের ক্ষেত্রে বংশ বা বংশানুক্রমিক ধারা, যেটা জেনেটিক্যালি একটা কিছু জিন থাকে যেগুলোর মিউটেশনের মাধ্যমেও কিন্তু ওভারিয়ান ক্যান্সার হতে পারে। লাইফস্টাইল, এগুলো প্রত্যেকেই আসলে কন্ট্রিবিউটিং ফ্যাক্টর, বা এই সমস্ত কারণেও কিন্তু আসলে ওভারিয়ান ক্যান্সার হয়। তাহলে আমরা জানতে পারলাম যে জরায়ু মুখের ক্যান্সার এবং ওভারিয়ান ক্যান্সারের যে কারণগুলো অনেকটাই ভিন্ন রকমের। তাহলে যদি আমরা এখন লক্ষণের মধ্যে আসি, তাহলে জরায়ু মুখের ক্যান্সার এবং ওভারিয়ান ক্যান্সারের লক্ষণগুলো কি অনেকটা ভিন্ন ধরনের, বা লক্ষণগুলো কি সেগুলো নিয়ে যদি একটু বলতেন। যেহেতু কারণ ভিন্ন এবং যেহেতু অর্গানও ডিফারেন্ট, এই জন্য লক্ষণও কিন্তু অন্যরকম হয়। আমরা যদি একটু চিন্তা করি যে জরায়ুর মুখ, এটা কিন্তু একটা অনেকটা এক্সপোজড পার্ট, মানে সেটা সিমটম কীরকম হবে, যে অনিয়মিত রক্তস্রাব,
সেটা হচ্ছে মেইন, এবং এটা একটু আর্লি এজে হয়। দেখা যায় 40 থেকে 50 বছর মহিলাদের মধ্যে জরায়ু মুখের ক্যান্সার হওয়ার প্রবণতা থাকে। তো বিশেষ করে দেখা যায় যে অনিয়মিত রক্তস্রাব হচ্ছে বা অনেক দিন ধরে সাদা স্রাব হচ্ছে, অথবা দেখা যায় যে যৌন মিলনের পরে রক্তস্রাব হচ্ছে। হ্যাঁ, এই ধরনের সিমটম নিয়ে আসতে পারে। আর অ্যাডভান্স স্টেজে যখন হয় তখন তলপেটে ব্যথা, কোমরে ব্যথা বা পা ফুলে যাওয়া, এই সমস্ত প্রবলেম নিয়েও আসতে পারে। আর ওভারিয়ান ক্যান্সারের সিমটমটা একটু ডিফারেন্ট। ওভারিটা থাকে আসলে তলপেটে, যেটা আমরা লোয়ার অ্যাবডোমেন বলি, এবং দেখা যায় যে এটা কিন্তু অনেকটা অ্যাডভান্স স্টেজ যখন হয়ে যায় তখন সিমটমটা প্রকাশিত হয়। আর্লি স্টেজে কিন্তু সেরকম কোনো সিমটম থাকে না। এবং আমাদের দেশে বা আমাদের দেশেও না, দেখা যায় যে বিভিন্ন সমীক্ষায় 75% মহিলাই অ্যাডভান্স স্টেজেই কিন্তু প্রেজেন্টেশন হয়, এবং এটা প্রেজেন্টেশনটা একটু ভিন্ন মাত্রার হয়। যেমন স্পেসিফিক ওভারিয়ান ক্যান্সার সেইভাবে এটা ডায়াগনোসিসটা করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায় শুধুমাত্র সিমটমের মাধ্যমে। কারণ দেখা যায় পেটে ব্যথা, অথবা ঘন ঘন প্রস্রাব হচ্ছে, অথবা দেখা যায় তার বাওয়েল হ্যাবিটটা চেঞ্জ হয়ে যাচ্ছে, কখনো তার লুজ মোশন হচ্ছে, কখনো তার কনস্টিপেশন হচ্ছে। তো এই ধরনের সিমটম নিয়ে, এবং যখন অ্যাডভান্স স্টেজ হয় যে কোথায় এটা ছড়িয়ে গেল, যদি লাংসে ছড়িয়ে যায়, ইভেন কাশি নিয়েও প্রেজেন্ট করতে পারে, শ্বাসকষ্ট নিয়েও প্রেজেন্ট করতে পারে। তো এই জন্য আসলে আমাদেরকে যখনই কোনো দেখা যায় যে নর্মাল অবস্থা থেকে কোনো ধরনের অ্যাবনর্মাল সিমটম হচ্ছে, অবশ্যই কিন্তু ডক্টরের শরণাপন্ন হতে হবে। এ থেকে আমি একটা প্রশ্ন করতে চাচ্ছি যে যেহেতু আমরা যে কোনো ক্যান্সারের ক্ষেত্রেই জানি যে যত তাড়াতাড়ি আমাদের লক্ষণ প্রকাশ পাবে বা আমরা ক্যান্সার শনাক্ত করতে পারবো, আমাদের চিকিৎসা ব্যবস্থা তত সহজ হবে এবং প্রগনোসিস বা যে ফেট যেটা সেটা ভালো হবে। তো প্রাথমিক লক্ষণ প্রকাশের সঙ্গে সঙ্গে যেহেতু আপনি বলছেন যে অ্যাডভান্স স্টেজ ছাড়া তেমন লক্ষণ প্রকাশিত হয় না, তাহলে এক্ষেত্রে কি কোনো এমন প্রসিডিউর আছে মহিলাদের জন্য যে কোনো স্ক্রিনিং বা কিছু যে নিয়মিত করালে আমরা প্রাথমিকভাবেই জানতে পারবো যে ক্যান্সার ডেভেলপ করছে কিনা? আসলে আমাদের এই সমস্ত প্রোগ্রামগুলো সচেতন করার জন্যই, এবং আমরা কেমন করে এটা প্রতিরোধ করতে পারি। আমি আগেই বললাম যে জরায়ু মুখের ক্যান্সার কিন্তু একটি ভাইরাস দিয়ে হয়। তো এই কারণে আমরা একটা সুবিধাজনক অবস্থায় আছি যে ভাইরাস দিয়ে যেহেতু হচ্ছে, এবং এটা কিন্তু 100% প্রিভেন্টেবল। আমরা যদি ভাইরাসটাকে প্রিভেন্ট করতে পারি, তাহলে কীভাবে প্রিভেন্ট করা যায়? প্রথমেই হচ্ছে যে আমরা আক্রান্তই হতে দিলাম না, সেটা সম্ভব ভ্যাকসিনেশনের মাধ্যমে। এবং এটা আমি জানাতে চাই এই অনুষ্ঠানের মাধ্যমে যে বাংলাদেশে কিন্তু বর্তমান সরকার এই সেপ্টেম্বরের 4 তারিখে একটি প্রোগ্রাম হয়েছে। সে প্রোগ্রামের মাধ্যমে কিন্তু এই জরায়ু মুখের ক্যান্সার প্রতিষেধক যে টিকা, সেই টিকাটা লঞ্চিং হয়েছে, এবং এটা কিন্তু সামগ্রিকভাবে সারা বাংলাদেশে 14 বছরের নিচে মেয়েদের মধ্যে 9 থেকে 14 বছর তাদেরকে এটা দেওয়া হবে ইপিআই যে ভ্যাকসিন, সেটার মাধ্যমে। তাহলে এটা কিন্তু একটা প্রাথমিক প্রতিরোধ বলা হয় বা প্রাইমারি প্রিভেনশন, যে ভাইরাসটা যখন আক্রান্ত হবে তখন ভাইরাস জরায়ু মুখেই আর ঢুকতে দেওয়া হবে না। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যারা একটু বয়স্ক বা যাদের বিয়ে হয়ে গেছে, যারা অলরেডি এই ভাইরাস দিয়ে আক্রান্ত হয়ে গেছে, তাদের কি হবে? তাদের ক্ষেত্রে হচ্ছে স্ক্রিনিং মানেই হচ্ছে যে যাদের সিমটম প্রকাশিত হয় নাই, মনে হচ্ছে যে অ্যাপারেন্টলি তারা হেলদি, তাদের মধ্যে ক্যান্সার পূর্বাবস্থাটা আছে কিনা সেটা নির্ণয় করা। এবং এই বিভিন্ন স্ক্রিনিং টেস্ট আছে, যেমন আমাদের দেশে এখন ম্যাস স্ক্রিনিং হিসেবে আমরা ভায়া টেস্ট বলি বা ভিআইএ টেস্ট বলি, এটা দিয়ে করা যায়। এবং এখন এইচপিভি টেস্ট, যে এইচপিভি যে ভাইরাস দিয়ে হচ্ছে সেটা আইডেন্টিফিকেশন করা যায়। এবং আরেকটা আছে প্যাপসমিয়ার বা সাইটোলজি। তো এই টেস্টগুলো কিন্তু সব জায়গাতে হচ্ছে, বিশেষ করে ভায়া টেস্ট তো সারা বাংলাদেশে কমিউনিটি পর্যায়ে হচ্ছে। তো এটা হচ্ছে সেকেন্ডারি প্রিভেনশন। আর টারশারি মানে যে সিমটম প্রকাশিত হওয়ার সাথে সাথে যদি আমরা ডক্টরের শরণাপন্ন হই, তাহলে অ্যাডভান্স স্টেজ হওয়ার আগেই তার যখন রোগটা চিকিৎসা করার মতো পর্যায়ে থাকবে, তখন যদি ধরা পড়ে তাহলে কিন্তু কিওর করা সম্ভব। এটা আমি বললাম সার্ভাইকাল ক্যান্সারের ক্ষেত্রে। আর ওভারিয়ান ক্যান্সারের ক্ষেত্রে আনফর্চুনেটলি কোনো স্ক্রিনিং নেই, কারণ এটা তো প্রথমে প্রকাশিত হয় না, এবং এটা যেহেতু ওভারি পেটের ভিতরে একটি অর্গান, খুব সহজে এটা ডায়াগনোসিস করা যায় না। তারপর আমি বলবো যে যারা হাই রিস্ক মহিলা যারা আছেন, যে যাদের হয়তো ফ্যামিলি হিস্ট্রি আছে, কারো মা, কারো বোন, কারো ফুপু আক্রান্ত হয়েছে, তারা কিন্তু বছরে বছরে একবার আলট্রাসোনোগ্রাম করতে পারেন, ওভারির অবস্থাটা বুঝতে পারেন, এবং কিছু টিউমার মার্কার বলা হয় CA-125, সেটির
বছরে একবার অন্তত করে দেখতে পারেন যে আসলে কি অবস্থা। আর স্ট্রং ফ্যামিলি হিস্ট্রি যদি থাকে তাহলে জিনের যে মিউটেশন আছে কিনা, ক্যারি করছে কিনা, সেটাও কিন্তু আইডেন্টিফাই করা যায়। এবং এই সুবিধাগুলো কিন্তু বাংলাদেশে সব ধরনের টেস্ট কিন্তু করা সম্ভব। ম্যাডাম, অনেক ধন্যবাদ আপনাকে মতামতের জন্য। এখন একটি ছোট্ট বিরতি নিব, ফিরে এসে কথা বলবো গাইনোকোলজিক্যাল ক্যান্সারের চিকিৎসা পদ্ধতি সম্পর্কে। দর্শক, একটি ছোট্ট বিরতি নিচ্ছি, আমাদের সাথেই থাকুন। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি হেলথ ফর লাইফ অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই টিম ফার্মাসিউটিক্যালস লিমিটেড। আপনাদের সাথে আছি আমি ডক্টর তামান্না তাবাসসুম, আর আমাদের সাথে আছেন প্রফেসর ডক্টর জানাতুল ফেরদৌস। ম্যাডাম, এতক্ষণ আমরা জরায়ুর, মুখের এবং ওভারিন ক্যান্সারের বিভিন্ন লক্ষণ এবং শনাক্তকরণের বিভিন্ন পদ্ধতি সম্পর্কে জেনেছি। এখন আমরা যদি চিকিৎসা পদ্ধতিতে আসি, তাহলে চিকিৎসা পদ্ধতি হয়তো প্রাথমিক অবস্থায় ধরা পড়লে একরকম হবে এবং অ্যাডভান্স স্টেজে ধরা পড়লে একরকম হবে। এই বিষয়ে যদি আমাদেরকে একটু বিস্তারিত জানাতেন। ধন্যবাদ, আপনি ঠিকই বলেছেন। আসলে এটাও আমি যদি ভাগ করি যে জরায়ু মুখের ক্যান্সার, সেটা চিকিৎসা পদ্ধতি কেমন হবে, তো এটা আসলে ডিপেন্ড করে স্টেজের ওপরে। কোন স্টেজ, খুব সহজভাবে যদি বলি যে অপারেবল স্টেজ আর একটা হচ্ছে ইনঅপারেবল স্টেজ। অপারেবল স্টেজে যদি আসে, যে অপারেশন করার মতো তার অবস্থা থাকে, তাহলে শল্য চিকিৎসা বা সার্জারি এটাই হচ্ছে মেইন ট্রিটমেন্ট। এবং প্রাথমিক স্টেজে কিন্তু অপশন আছে, রেডিওথেরাপি, কেমোথেরাপিও দেওয়া যায়। কিন্তু আমাদের মতো দেশে যেখানে দেখা যায় রেডিওথেরাপির ফ্যাসিলিটি কম, সেখানে সার্জারি যদি করতে পারি তাহলে রুগীদেরকে আমরা কিছুটা হলেও আমরা তাদেরকে অ্যাডভান্টেজ দিতে পারি। এবং এই শল্য চিকিৎসার পরবর্তীতে আমাদের উদ্দেশ্য থাকে যে একটা টাইপের চিকিৎসায় তাদেরকে প্রদান করা। কিন্তু কখনো কখনো দেখা যায় যে সার্জারির পরেও কিন্তু কিছু থেরাপির প্রয়োজন হতে পারে, যেটাকে আমরা অ্যাডজুভেন্ট থেরাপি বলি, রেডিওথেরাপি বা কেমোথেরাপি লাগতে পারে। তো আর যদি অ্যাডভান্স স্টেজে আসে, সেক্ষেত্রে কিন্তু আসলে সার্জারি কোনো রোলই থাকে না, সেখানে রেডিওথেরাপি, কেমোথেরাপি ছাড়া অল্টারনেটিভ আর কিছু থাকে না। এটা হচ্ছে জরায়ু মুখের ক্যান্সারের ক্ষেত্রে। আর ওভারিয়ান ক্যান্সারের ক্ষেত্রে কিন্তু আসলে বিভিন্ন রকমের ট্রিটমেন্টে আমাদেরকে যেতে হয়। বিভিন্ন বলতে বোঝায় যে সেখানেও আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে সার্জারি। যতক্ষণ পর্যন্ত আমরা টিউমারটা রিমুভ করতে পারবো, টিউমার, ওভারিয়ান ক্যান্সার যেখানে যেখানে স্প্রেড করতে পারে, পোটেনশিয়াল যে জায়গাগুলো যেখানে স্প্রেড করতে পারে, সেগুলো যদি আমরা একদম সম্পূর্ণ নির্মূল করে রিমুভ করতে পারি, সেই রুগীর কিন্তু আউটকাম খুব ভালো হয়। এবং সেটিও প্রাথমিক অবস্থায় আসলে, মানে আর্লি স্টেজে আসলে কিন্তু আমরা সেটা করতে পারি। এবং প্রগনোসিস যেটা বলি, যে আমরা ক্যান্সারের মেজারমেন্ট করি, প্রগনোসিসটা যে 5 বছর পরে কত সংখ্যক রুগী বেঁচে থাকে, সেটা দেখা যায় যে যদি আর্লি স্টেজে আসে, সার্জারিটা খুব ভালো মতো হয়, সেখানে এই প্রগনোসিস খুব ভালো থাকে। কিন্তু সমস্যা হচ্ছে যে অ্যাডভান্স স্টেজে যখন পেশেন্টগুলো আসে, তখন কিন্তু সার্জারি করা যেতে পারে, কিন্তু অনেক সময় দেখা যায় এই সার্জারির সময় কিছু অংশ, যেমন যেগুলো হচ্ছে যে লিভারে যদি কিছু পোর্শন স্প্রেড করে, অথবা দেখা যায় যে খাদ্যনালীর কোনো পোর্শনে স্প্রেড করলো, তখন কিন্তু দেখা যায় একটা এক্সটেন্সিভ সার্জারি প্রয়োজন হতে পারে। কিছু অংশও তখন যেখানে যেখানে ক্যান্সার স্প্রেড করে কেটে দিতে হয়। খুব ভাইটাল স্ট্রাকচার না, কিন্তু খাদ্যনালীর কোনো অংশ কিন্তু কেটে ফেলে সেটা আবার জোড়া লাগিয়ে হয়তো সেই বেনিফিটটা আমরা রুগীদেরকে দিতে পারি। আর আরেকটা গ্রুপ অফ পেশেন্ট থাকে যারা নাকি এত অ্যাডভান্স থাকে এবং তাদের সাথে হয়তো কোমরবিডিটি, মানে এমন শারীরিক কন্ডিশন যে সার্জারি করার মতো ফিটনেস তার নেই, অথবা এতই বেশি অ্যাডভান্স, এত ছড়িয়ে গেছে যে আমি সার্জারি করলে তাকে সেই বেনিফিটটা দিতে পারবো না। তাদের ক্ষেত্রে প্রথমে কেমোথেরাপি দিয়ে নেওয়া হয়, 3 সাইকেলের মতো কেমোথেরাপি, তারপরে সার্জারি করা হয়, তারপরে আবার তাকে কেমোথেরাপি দিতে হয়। এবং একটা কথা না বললেই নয় যে বর্তমান প্রেক্ষাপটে যেটাকে বলা হয় যে টার্গেটেড থেরাপি। টার্গেটেড মানে হচ্ছে যে যে ধরনের মিউটেশনের মাধ্যমে ক্যান্সার হচ্ছে, সেই ক্যান্সারের ওই সেলগুলোকে আক্রমণ করা, টার্গেট করা। এই টার্গেটেড থেরাপিও কিন্তু এখন আমাদের বাংলাদেশে আমরা দিতে পারছি রুগীদেরকে। মেইনলি অনকোলজিস্ট এটা প্রদান করে থাকে। এবং ইমিউনোথেরাপি, সেই রোলও কিন্তু এখন এটা ইমার্জিং এবং বিভিন্ন রকমের ট্রায়াল চলছে। তো আগের চেয়ে আমি বলবো যে মানে আগের শতাব্দীতে যে অবস্থা ছিল, বর্তমানে প্রেক্ষাপটে কিন্তু বাংলাদেশের ক্যান্সার চিকিৎসা অনেকটা উন্নত হয়েছে। এবং শুধু অনেকটা বললে আসলে হবে না, একদম আমাদের কিন্তু একদম আন্তর্জাতিক মানের হয়েছে। আরেকটা প্রশ্ন করতে চাচ্ছি যে আমরা যদি ক্যান্সারের আমরা জানি যে প্রথমে যখন একটা চেঞ্জ আসে,
সেলে, তখন আমরা ওটাকে মেটাপ্লাসিয়া বলি। আমরা যদি একদম মেটাপ্লাসিয়া স্টেজে চেঞ্জটা বুঝতে পারি, তখন কি সার্জারি ছাড়া আমাদের আর কোনো চিকিৎসা পদ্ধতির কোনো অপশন আছে কিনা? সেক্ষেত্রে কেউ যদি এমন হয় যে পরবর্তীতে আরও চাচ্ছে যে ফ্যামিলি কমপ্লিট হয়নি অথবা আরও একজন বাচ্চা নিতে চাচ্ছে, সেক্ষেত্রে কি আমরা জরায়ু সম্পূর্ণরূপে অপসারণ না করে এমন কোনো চিকিৎসা পদ্ধতি কি আছে যেখানে জরায়ুকে সংরক্ষণ করে একদম প্রাথমিক পর্যায়ে চিকিৎসা দেওয়া সম্ভব? এটা সম্ভব, এক কথায় আমি বলবো যেটা সম্ভব। যদি জরায়ুর ক্ষেত্রে আমি বলি, জরায়ুর যে ক্যান্সার না হয়ে যে ক্যান্সার পূর্বাবস্থা, যেটা আমরা স্ক্রিনিংয়ের মাধ্যমে নির্ণয় করতে পারি, সেটার কিন্তু আমরা জরায়ুর না কেটে জরায়ুর মুখে কিছু ট্রিটমেন্ট বলা হয়। যেমন আমরা একটুখানি থার্মোকোয়াগুলেশন, হিট অ্যাপ্লাই করতে পারি, অথবা জরায়ুর মুখের যে অ্যাবনর্মাল পোর্শন থাকে সেটাকে শুধু কেটে নিয়ে আসা যায়, সেটাকে লিপ বলা হয়, এবং সেগুলোর আউটকাম খুবই ভালো। এই সমস্ত চিকিৎসার পরে কিছুদিন তাকে ফলো আপে থাকতে হয়, এবং দেখা গেছে বিভিন্ন স্টাডি হয়েছে যে তাদের পরবর্তীতে তারা গর্ভধারণ করতে পেরেছে, সুস্থ বাচ্চা প্রসব করতে পেরেছে। আর ওভারিয়ান ক্যান্সারের ক্ষেত্রেও কিন্তু একই কথা, যদি প্রাথমিক পর্যায়ে আসে যে খুব আর্লি স্টেজে একটি মাত্র ওভারিতে আছে এবং সে ক্যান্সারের ধরনটা ভালো, ওয়েল ডিফারেন্সিয়েটেড আমরা বলি, যে খুব খারাপ ধরনের ক্যান্সার না, সে জরায়ু রাখা যায়, আরেকটি ওভারি যদি ভালো থাকে রাখা যায়, এবং ইভেন কেমো যদি কেউ পায়, কেমোর পরেও কিন্তু গর্ভধারণ করা সম্ভব, বাচ্চা হওয়া সম্ভব। এবং বিশেষ করে এক ধরনের ক্যান্সার আছে যেটা নাকি টিনেজার, মানে খুব দেখা যায় 20 বছরের আগে বেশি হয়, জার্ম সেল টাইপ অফ ক্যান্সার বলা হয়। তাদের ক্ষেত্রে অ্যাডভান্স স্টেজেও কিন্তু আমরা জরায়ু এবং আরেকটু ওভারি যদি ভালো থাকি, সেটা আমরা সংরক্ষণ করে ট্রিটমেন্ট প্রদান করতে পারি। প্রত্যেকটা ক্যান্সারের সাথে বয়সের একটা সম্পর্ক আছে। যেমন ব্রেস্ট ক্যান্সার আমরা বলি যে 20 বা 30 বছরের পর থেকে এটার চান্স বেড়ে যায়, এবং যদিও আমরা এর আগেও অনেক সময় ক্যান্সার পেয়ে থাকি, কিন্তু এই ধরনের সার্ভাইকাল ক্যান্সার বা জরায়ুমুখের ক্যান্সার এবং ওভারিয়ান ক্যান্সারের সাথে বয়সের সম্পর্কটা জানতে চাচ্ছি, এবং ঠিক কত বয়স থেকে আমরা স্ক্রিনিংটা শুরু করলে একদম প্রাথমিকভাবে শনাক্ত করে একটা চিকিৎসা পদ্ধতি দেওয়া সম্ভব? সার্ভাইকাল ক্যান্সারের ক্ষেত্রে যেটা বলা হয় যে সার্ভাইকাল ক্যান্সারের কজ তো হচ্ছে ভাইরাস, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, এবং এই ভাইরাস দিয়ে কিন্তু এভরি সেক্সুয়ালি অ্যাক্টিভ ওমেন কিন্তু এই ভাইরাস দিয়ে আক্রান্ত হয়। কিন্তু সৌভাগ্যজনকভাবে 80% ক্ষেত্রে এই ভাইরাস স্পন্টেনিয়াসলি কিন্তু এটা নির্মূল হয়ে যায়। মাত্র 20% ক্ষেত্রে ভাইরাসটি থাকে, এবং তারও মধ্যে খুব কম পার্সেন্টেজ, 10%-এরও কম, এটা ক্যান্সার পূর্বাবস্থা এবং তারপর ক্যান্সারে পরিণত করে। এবং এই যে চেঞ্জ, যখন ভাইরাস দিয়ে আক্রান্ত হচ্ছে এবং ফ্র্যাঙ্ক ক্যান্সার হচ্ছে, এটা কিন্তু 10 থেকে 20 বছর সময় লাগে। কাজেই দেখা যায় যে আসলে স্ক্রিনিংটা যদি 30 বছর থেকে স্টার্ট করা হয়, বাংলাদেশে এখন আছে 30 থেকে 60 বছর, 30 to 60 ইয়ার্স মহিলাদের স্ক্রিনিং করা হয়, এবং আজকাল বলা হচ্ছে কোনো কোনো দেশে 25 বছর থেকে স্ক্রিনিং স্টার্ট করা হচ্ছে। বাংলাদেশেও হয়তো এই প্রপোজাল দেওয়া হয়েছে, শুরু হবে। তো বর্তমানে আমরা 30 বছর থেকে স্ক্রিনিংটা স্টার্ট করি, কারণ দেখা গেছে যে জরায়ু মুখের ক্যান্সার 45 থেকে 49 বা 50 বছর পর্যন্ত এটা পিক ওই সময়টাতে থাকে, এবং পরেও 60-র পরে 65 তখন একটা পিক থাকে। কিন্তু ওভারিয়ান ক্যান্সার একটু ডিফারেন্ট। ওভারিয়ান ক্যান্সার আসলে মেইনলি 3 ধরনের স্ট্রাকচারের উপর নির্ভর করে 3 ধরনের ক্যান্সার হয়। বেশিরভাগ ক্ষেত্রে 90% ক্যান্সার হয় ওভারির যে বাইরের আবরণ থাকে, যেটাকে আমরা ইপিথেলিয়াম বলি, সেটাই হচ্ছে 90%, এবং ওই ক্যান্সারটা হয় বয়স বাড়ার সাথে সাথে, মানে 60 বছর বা 60 ইয়ার্স অনওয়ার্ডস, তখন ওই ক্যান্সারটা বেশি হয়। এবং আরেকটা হচ্ছে যে ওভারিতে জার্ম সেল থাকে, যেখান থেকে ডিম্বাণু উৎপন্ন হয়, সেটা আবার একটু আর্লি স্টেজে হয়, অল্প বয়সী মেয়েদের হয়। আর সেক্স কট স্ট্রমা এক ধরনের টিউমার থাকে, সেটা আসলে দেখা যায় এরকমই 40 থেকে 60 বছর বয়সীদের বেশি হয়। ইন জেনারেল ওভারিয়ান ক্যান্সারটা একটু যে কোনো বয়সে হতে পারে, সেটার ইনসিডেন্সটা কম, সেটা সংখ্যাটা কম। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে 60 ইয়ার্স এবং তারপরে ওভারিয়ান ক্যান্সার বেশি হয়, আর জরায়ুমুখের ক্যান্সার একটু আর্লি এজে হয়। এবং স্ক্রিনিংটা ওভাবেই করতে হয় সার্ভাইকাল ক্যান্সারের ক্ষেত্রে। আর আসলে যেটা আমি আগেই বলেছি যে ওভারিয়ান ক্যান্সারের ক্ষেত্রে স্ক্রিনিং নেই, কিন্তু যে কোনো ধরনের আর্লি চেঞ্জ বা পরিবর্তন, যদি শারীরিক কোনো পরিবর্তন হয়, সাথে সাথে ডক্টরের শরণাপন্ন হতে হবে, সঙ্গে ডক্টর সম্পন্ন হতে হবে। ধন্যবাদ ম্যাডাম। জরায়ুর ক্যান্সার সম্পর্কে সাধারণ মানুষের কিছু ধারণা থাকলেও ওভারিয়ান ক্যান্সার সম্পর্কে হয়তো অনেকেরই তেমন একটা ধারণা ছিল না। আজকের অনুষ্ঠানের মাধ্যমে আপনার গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে আমরা দর্শকদেরকে অনেক কিছু জানাতে পেরেছি। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। দর্শক, আমরা আজকে গাইনোকোলজিক্যাল ক্যান্সারের লক্ষণ এবং চিকিৎসা পদ্ধতি সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছি।
আজকের অনুষ্ঠানটি এখানেই শেষ করছি। আগামী পর্বে কথা হবে নতুন কোনো বিষয়, নতুন কোনো অতিথির সঙ্গে। ততদিন পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন।